সাংবাদিক বন্ধুদের আমি আমার ইউনাইটেড টিচিং এবং নন টিচিং ফোরামের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সমস্ত সাংবাদিক বন্ধুরা আজকে আমাদের পাশে দাঁড়িয়েছেন। আজকে আমাদের পরিবার খুব বিধ্বস্ত অবস্থায় আছে, জানেন, কোনো রকম প্রমাণ ছাড়া 26,000 ছেলেকে আজকে দাগিয়ে দেওয়া হয়েছে আজকে পশ্চিমবঙ্গের মধ্যে। প্রমাণ একটাই আছে, কি 1212। তারা কিন্তু কেউ প্যানেলের মধ্যে ছিল না, তারা এক্সপায়ারি অফ প্যানেল এবং ছিল তারা র্যাঙ্ক চ্যাম্পিয়ন। আর আমরা যারা বাকি ছেলে ছিলাম তারা কিন্তু কেউ ওটার মধ্যে ছিলাম না, আমরা টোটালি ছিলাম প্যানেলের মধ্যে। তবু এই রাম এবং বামের চক্রান্তের শিকার হয়েছি আমরা। এবং আজকে এটা নিয়ে একটা পশ্চিমবঙ্গে আলোড়ন সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, সুজন চক্রবর্তী এক কথা বলছেন, বিকাশবাবু এক কথা বলছেন, শামীমবাবু এক কথা বলছেন, আমাদের বিরোধী দলনেতা এক কথা বলছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এক কথা বলছেন, তার বিচারপতি যিনি ছিলেন অভিজিৎ গাঙ্গুলি এক কথা বলছেন। তাহলে আসল কে, সত্যি কে, এটা কিন্তু কোনোভাবে কেউ বলতে পারছে না। আজকে আসল সত্য কিন্তু তুলে ধরবো আমি। সত্য হচ্ছি আমরা আগেও বলেছি, আমরা টেন্টেড নই। টেন্টেড মানে দাগি। আমাদেরকে দাগিয়ে দেওয়া হয়েছে। আজকে প্রত্যেকের মুখে একটা কথা, যে পশ্চিমবঙ্গ সরকার, রাজ্য সরকারের দুর্নীতি। কিন্তু একটা 1212 এই দুর্নীতি ভয়ানক না? 42,000 প্যানেলের মধ্যে 34,000 প্যানেল, 34,000 জন দুর্নীতিগ্রস্ত, সেটা ভয়ানক। শুনুন। একটি পরীক্ষাতে 36,970 জনের নম্বর পেতে যায়। কিভাবে হলো এই দুর্নীতি? কি তথ্য পাওয়া যাবে? অর্ণব রয়েছেন আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি। আইটি অডিট রিপোর্ট, সেই রিপোর্ট 2009, 10, 11 এবং সেখানে দুটো RLST 10ম এবং 11তম যে RLST হয়, রিজনাল লেভেল সিলেকশন টেস্ট, তার JCIT রিপোর্টে বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের কাজ নিয়ে কিন্তু বিস্ফোরক দুর্নীতিকে সামনে আনছে। এবং আমি সেখানে দেখে নিই, শুধুমাত্র 10ম রিজনাল লেভেল সিলেকশন টেস্ট আমরা জানি, আপনি নিজে বলুন। এবং আপনারা শুনলেন, ক্যাগ রিপোর্ট বেরিয়ে গেছে, এটার উপরে কেস হয়েছে, কিছুদিন আগে হিয়ারিংও হয়েছে। বিচারপতি বলছেন যে 2009 সালের কেস এখন আমরা কি জন্য এসেছেন? তখন উনি বলছেন যে দেখুন, আমার কাছে ওএমআর আছে, হাইকোর্টে বাংলা হিয়ারিং হচ্ছে। তাহলে এতদিন আসেননি কেন? বলছে স্যার আমি ভয়ে আসিনি, আমার কাছে দ্বিধা ছিল। বলছে আপনার এই ওএমআরটা যে আপনি পেয়েছেন 12 সালে আপনি বার করেছিলেন, আপনি আসেননি? বলছে না স্যার, আমি আসতে পারিনি। আজকে কেন এলেন? বলছে স্যার আজকে এই কারণেই এসেছি যে আজকে 2018 সালে আমাদের অ্যাপয়েন্টমেন্ট হয়, 2019 সালে প্যানেল এক্সপায়ারি হয়ে যায়। তাহলে কোন যুক্তিতে আজকে 2023 সালের কেস আজকে এতগুলো ছেলেকে দাগিয়ে দেওয়া হয়েছে? তাহলে আইনগতভাবে 2009 সালের যে বিস্ফোরক তথ্য আমরা তুলে ধরেছি এবং ক্যাগ রিপোর্ট আমরা বার করেছি, সেটা কেন হিয়ারিং হবে না? তখন উনি বলেন যে ঠিক আছে, ছুটির পর আমরা এটা হিয়ারিং করব। তাহলে আমরা বারবার বলছি, যারা সতী সাজেন, ওই সিপিএম এর বড় বড় নেতা, কে বিকাশবাবু, আপনি যে কত বড় সতী তার প্রমাণ আমাদের হাতে রয়েছে। ক্যাগ রিপোর্টটা তুলে দিলে আপনার কিন্তু পেছনে বাঁশ হয়ে যাবে। আজকে আমাদের পেছনে আপনি লেগে পড়েছিলেন তো দাদা, আপনার পেছনে ছুটছে হাইকোর্টে শয়ে শয়ে ছেলে, 5,000 ছুটবে, 26,000 ছুটবে, এবারে 42,000 ছেলের চাকরি কিন্তু যাবে। এবং সেটা আপনাদের জামানা। তখন আপনাদের বেশিরভাগ এই প্যানেলে আছে আপনাদের নেতা মন্ত্রীর ছেলে, আপনাদের দাদু দিদিমা, ঠাকুরদা ঠাকুমা, পিসিমা মাসিমা, কাকা পাড়া প্রতিবেশী, পিসি মাসি, ভাইজি ভাইপো, প্রেমিক প্রেমিকা, বাড়ির ঝি চাকর, এভরিওয়ানকে চাকরি দিয়েছেন। তারা এবার আপনাদের পেছনে ছুটবে। এবং আরো ভয়ানক তথ্য দিয়ে দিই। কি তথ্য জানেন? কিছুদিন আগে একটা 1995 সালের একটা ভয়ঙ্কর তথ্য ছিল সিপিএম আমলের, সেটাতে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছিল। সেই হিয়ারিংটা হয়ে ফাঁস হলো এবং যে লোকগুলো চাকরি পেল তারা হচ্ছে কেউ 60 বছর হয়ে গেছে, কেউ 65 বছর হয়ে গেছে। এটা ভয়ানক তথ্য।
এবং আমরা এক্সচেঞ্জের মাধ্যমে যে সমস্ত আপনাদের ওই দাদু দিদিমা ঠাকুরদা ঠাকুমারা পেয়েছিল সেই তথ্য একটা পর একটা তুলে আনবো। কারণ আপনারা খেয়ে পেয়েছেন কাদের? কারণ এই পশ্চিমবঙ্গের হাজার হাজার শিক্ষিত ছেলেদের। আপনি একটা কথা জেনে রাখবেন বিকাশ বাবু, একটা শিক্ষিত ছেলে 1 লাখ ছেলের ক্ষমতা রাখে, আপনি কিন্তু ছাড় পাবেন না। আপনাদের আরো অনেক নেতা অনেক বড় বড় কথা বলেছে, তা আমি একটা কথা বলি, আমরা প্রথমেই বলেছিলাম যে এই চক্রান্তের শিকার আমরা হয়েছি 4 জন লোকের জন্য। আমি তথ্য দিয়ে বলবো। নাম্বার 1 কে না, নাম্বার 1 হচ্ছে বিকাশ ভট্টাচার্য। কেন উনি আজকে আমি তার নাম বলছি? তার নাম আমাদের কাছে পুরোপুরি প্রমাণ আছে। কারণ যেদিন হেয়ারিং হয় শেষ দিন অনিরুদ্ধ বাবুর ইয়েতে বেঞ্চে উনি ছিলেন ভার্চুয়ালি, ওনার পাশে ছিল শামীম এবং ওর চেলাগুলো, এবং শামীমকে আমরা নেংটি ইঁদুর বলেই ভাবি। আমি প্রত্যেকদিন দিল্লিতে গেছি, একটা কথা বলতে পারছো না ওই ধুলিয়ানের বেঞ্চে, আর আজকে এখানে বড় বড় লেকচার দেয়। এবং ওনাকে আমি একটা শিক্ষিত লোকই ভাবি না, যিনি মাননীয় মুখ্যমন্ত্রীকে তুইতকারী করেন, মাত্র শিক্ষার অভাব আছে। এবং আমি বলি সিপিএম পার্টিরা বেশিরভাগই অশিক্ষিত লোক, তারা হয়েছে মাস্টার ডিগ্রি, কিন্তু তাদের মধ্যে জালিয়াতি ছিল। ওরা কি করে মাস্টার ডিগ্রি হয়েছে? যাদের মধ্যে সভ্যতা নেই, ভদ্রতা নেই। আরেকজন আছে শতরূপ বাবু, উনি তো ফেরার বিল্ডিংয়ে ঘোরেন। উনি কি করে বলছেন যে ক্যালানে সিবিআই? ওনার একটা কথা মানে মানে ভাবা উচিত যে একটা বাজে কথা সিবিআই, আমাদের ভারতবর্ষের একটা বড় তদন্তকারী সংস্থা, তাকে একটা বাজে কথা বলছেন। ওনার তো শিক্ষাগত, উনি স্টার পেয়েছেন বলেন। আমার ওনার শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে অনেক সন্দেহ আছে, তবে উনি একটা ভালো কথা বলেছেন, ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। উনি বলেছেন যে এই ছেলেদের যদি আবার পরীক্ষা নেওয়া হয় তাহলে এতে তো পরীক্ষায় ওদের পাস করা সম্ভব না। এটা আপনি ভালো কথা বলেছেন, কিন্তু আপনি একটা কথা বারবার বলছেন যে রাজ্য সরকারকে লিস্ট দিতে হবে। সেই কথা কে বলছে? আপনি বলছেন, অভিজিৎ গাঙ্গুলি বলছে, আপনার সিপিএম এর সব নেতারা বলছে। তাহলে দাদা এই 42,000 যে প্যানেলের মধ্যে 36,000 প্যানেল, 36,000 ছেলের দুর্নীতি আমরা ধরা পড়েছে, তাহলে সেই লিস্ট নিশ্চয়ই এবার আপনাদের সিপিএম এর ওই নেতাদের দিতে হবে। কোর্ট বিচার করবে না, রাজ্য সরকার বিচার করবে, এটা তো ভয়ানক কথা। তদন্ত করছে সিবিআই, আচ্ছা, আর হিয়ারিং করছে সুপ্রিম কোর্ট, তাহলে তারা বিচার করবে না, বিচার করবে রাজ্য সরকার। বা এটা তো ভয়ানক কথা। একজন ধর্ষণকারী, তার কোর্টে বিচার হচ্ছে, তাহলে কোর্ট তো তাকে ফাঁসি দেবে কি যাবজ্জীবন দেবে সেটা হয়, কিন্তু রাজ্য সরকার ফাঁসি দেবে? এটা তো হতে পারে নাকি? এবং এই বদমাইশগুলো আজকে বাই প্ল্যান পশ্চিমবঙ্গকে অশান্ত করতে চাইছে। বিকাশ বাবুর কথা যেটা বলছিলাম, যখন অনিরুদ্ধ বাবুর বেঞ্চে হিয়ারিং হয় তখন এখানে উনি ভার্চুয়ালি ছিলেন। যখন উনি এখানে ফেরত পাঠাচ্ছেন কি বলে, যে এই ওএমআরগুলো সঠিক কি বেঠিক তার তদন্ত করা হোক, প্রকাশ করা হোক, তখন উনি ভার্চুয়ালি বলছেন যে একবার আসুক না, একবার হাইকোর্টে গুঁতিয়ে তাড়াবো এরকম করে। তার মানে আপনি ভাবুন, এই হাইকোর্টটাকেও বাপের সম্পত্তি হবে। আজকে এই হাইকোর্টটাকে উনি কিনে রেখেছেন। উনার এতটাই স্পর্ধা যে হাইকোর্টে আসবে একদম গুঁতো মেরে দাঁড়িয়ে দেবে। তার কারণ তো উনি একটা বেঞ্চই মাত্র জিততেন, সেটা অরুণবাবু ঘোষ বলে গেছেন যে ওই 11 নম্বর বেঞ্চ, সেটা অভিজিৎ গাঙ্গুলি, ওখানে যা যাবে সেখানে জিতে যাবে। মানে পুরোপুরি একটা দুর্নীতির আখড়া বানিয়ে ফেলেছিল ওই হাইকোর্টটাকে। এবং অভিজিৎ গাঙ্গুলি একটা সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত লোক, এবং ওর জন্য আজকে ভারতবর্ষের এই আমাদের পশ্চিমবঙ্গের ছেলেদের এত বড় মানে খারাপ অবস্থার মধ্যে দিয়ে গেছে। তারপর কার কথা বলছি? শামীম। শামীমকে আমরা অন লাইভ দেখেছি, চন্দ্রচূড় সাহেব বলছেন ইউ আর দ্য ভিলেন, আপনি ভিলেন এই চাকরি যাওয়ার জন্য। তাহলে ও আর বিকাশ ভট্টাচার্য দুজনেই দায়ী। আর অভিজিৎ গাঙ্গুলির কথা বলি, যখন হিয়ারিং হয় হাইকোর্টে, আমরা এই কেসের মধ্যেই ছিলাম না, আমরা এম প্যানেল ছেলে, এক্সপায়ারি প্যানেলের উপর কেস হচ্ছে, তখন উনি ঘুরিয়ে ফিরিয়ে সিবিআই কে দিলেন। সিবিআই তখন কলকাতায় খুঁজছে, তখন উনি বলছেন যে আরে আপনারা উত্তরপ্রদেশের দিকে কেন যাচ্ছেন না? তখন উত্তরপ্রদেশের থেকে ওই বানসালের বাড়ির ছাদ থেকে এইসব ঘেরো জিনিসগুলো উদ্ধার করে নিয়ে, যার কোনো অথেন্টিসিটি নেই। এবং আমি অভিজিৎ বাবুকে বলছি যে আপনি যদি এই ওএমআর গুলো বানানোর ব্যাপারে আপনারা জানতেন, আপনি উত্তরপ্রদেশের দিকে বললেন কেন? তাহলে আপনিও একজন চক্রান্তকারী। আর একজন চক্রান্তকারী হচ্ছেন আমাদের বিরোধী দলনেতা। আমি ওনাকে খুব সম্মান দিয়ে বলছি, উনি আমাদের দলের বিরোধী দলনেতা, ওনার প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে এবং আমরা শ্রদ্ধা করি। একটা মুখ্যমন্ত্রীকেও যেমন আমরা শ্রদ্ধা করি, আমরা বিরোধী দলনেতাকেও শ্রদ্ধা করি, মাননীয় প্রধানমন্ত্রীকেও আমরা সম্মান করি। কিন্তু আপনাকে তো সেই সম্মানের জায়গাটা রাখতে হবে। আপনার এই ঔদ্ধত্য আচরণ আমরা দেখেছি। আজকে পশ্চিমবঙ্গের হাজার হাজার ছেলেকে
আপনি স্পেশালি আউট করতে চেয়েছেন, কারণ যেদিন ডিভিশন বেঞ্চের রায় হয় তার 7 দিন আগে আপনি বলছেন এবং সমন্বয় ব্যানার্জি যে পশ্চিমবঙ্গে একটা বোমা পড়বে। সেই বোমাটা কি পড়লো? যে 26,000 ছেলে চাকরি চলে গেল। সুপ্রিম কোর্টে হিয়ারিং হচ্ছে, আপনি এসএসসি দপ্তরে চলে যাচ্ছেন, গিয়ে বলছেন কি যে না এই 5,000 ছেলেকে বাতিল করতে হবে। আপনি বলেন কি করে? এত বড় ঔদ্ধত্য থাকা তো আপনার কথা নয়। কাজেই এই পশ্চিমবঙ্গকে অশান্ত করার পেছনে আপনারা পুরোপুরি দায়ী। অভিজিৎ গাঙ্গুলি কিছুদিন আগে কয়েকটা কথা বলেছেন। উনি কি বলেছেন যে আমরা হচ্ছে ওনার কাছে কতগুলো বিজেপির দালাল গিয়েছিল, তার নাম হচ্ছে সুমন, যিনি নবান্ন ঘেরায় ডাক দিয়েছিলেন, এবং ওরা কয়েকজন ছেলে আজকে পশ্চিমবঙ্গকে ছেলেগুলোকে যাতে চাকরি না যায় তার জন্য পরিকল্পনা করেছিল। অভিজিৎ গাঙ্গুলি যেতে উনি একেবারে হাসি মুখে ফিরে এলেন, বলছে এই ছেলেগুলো হচ্ছে চক্রান্ত শিকার। কিন্তু অভিজিৎ বাবু আপনি একটা কথা ভুল বলে ফেললেন স্যার, এটা চক্রান্ত, ওরা হচ্ছে শিকার নয়, ওরা হচ্ছে চক্রান্তের শিকার। আর আপনি কি বললেন যে মমতা ব্যানার্জি যদি নতুন করে কমিটি করে তাহলে আমরা যাব, ওখানে যাব, যে কমিটিতে থাকবো, ঘোড়ার ডিম কমিটিতে আপনাকে ডাকবে। আর যদিও রাখে অবশ্যই থাকবে, কারণ কমিটিতে থাকার সময় যে মিটিং হয় সেখানে জল বোয়ার লোক লাগে, গেট কিপারের লোক লাগে। আপনি নেংটি ধরে সামিনটা হচ্ছে জল বোয়ার কাজ করবেন, আর গেট কিপারের কাজ করবে ওই অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে থাকবে আপনাদের বিকাশটা। ওদিকে ওইটা ছাড়া কোনো ওদের দায়িত্ব নেই, কারণ পশ্চিমবঙ্গকে ধ্বংস করছেন আপনারা। আর যিনি আজকে পশ্চিমবঙ্গকে বাঁচানোর চেষ্টা করছেন তার পেছনে লাগছেন, তার জিনিসগুলো একবার দেখুন। আজকে পশ্চিমবঙ্গ মানুষের জন্য উনি কি না কি করেছেন। আজকে আমি স্কুলে চাকরি করি, আমি কবি চক্রবর্তী, আমি গোতান হাই স্কুলে একজন স্টাফ। আমরা জানি শিক্ষাশ্রী, কন্যাশ্রী এবং হচ্ছে বই খাতা পেন হয়তো দেন না, তাদের জামা প্যান্ট, মিড ডে মিলের খাওয়া দাওয়া, সাইকেল, যে ফার্স্ট ডিভিশন পায় তার 12,000 টাকা পায়, এবং একটা মোবাইল যে কিনতে পারে না গরিব মানুষের ছেলেরা তাদেরকে 12,000 করে টাকা দেওয়া হয়। এই উন্নয়নের পেছনে আপনারা দাঙ্গা করছেন, আপনারা দাঙ্গাবাজ, এবং পশ্চিমবঙ্গকে পেঁচিয়ে দেওয়ার জন্য আপনারা পুরোপুরি দায়ী আছেন। আপনাদের ইউনাইটেড ফোরাম যে জন্য আজকে সাংবাদিক বৈঠক ডেকেছেন, আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা সংক্ষেপে। আমাদের পরবর্তী পদক্ষেপ হচ্ছে, দেখুন আমরা কিছুদিন আগে একটা হিয়ারিং হলো, আপনারা শুনেছেন, এবং টোটালি মিডিয়া অপপ্রচার করে গেল। কি অপপ্রচার করলো? যে ওএমআর কেসটাকে বলেছে নাকি টেন্টেড, কিন্তু যারা ইংরাজি বোঝে তারা জানেন ওখানে মুকুল রহতগি হিয়ারিং করছেন বিচারপতির কাছে। মুকুল রহতগিকে বলছেন আপনি কেন এসেছেন? বলছে স্যার আমাদের ব্যাপারটা একটু আপনি ক্লারিফিকেশন করুন। বলছে উনি তখন বলছেন যে আরে আপনারা তো টেন্টেড নন, আমরা তো প্রথম থেকেই বলেছেন আপনারা তো ওএমআর কেস তো টেন্টেড নয়, আপনারা কেন এসেছেন? বলছে স্যার আমরা তো ঢুকতে পারছি না স্কুলে। বলছে কেন ঢুকতে পারবেন না? যান, রাজ্য সরকার তো আপনাকে ঢুকতেই পারে। তাহলে টেন্টেড করে মিডিয়াতে অপপ্রচার চলে গেল। এবং আমাদের পরবর্তী পদক্ষেপ, আমাদের যে দাগিয়ে দেওয়া হয়েছে, আমরা কিন্তু এতদিন পুরোপুরি সঠিকভাবে ছিলাম। আমরা চেয়েছিলাম যে পশ্চিমবঙ্গের মানুষ সুখ শান্তিপূর্ণভাবে থাকুক। আমরা টোটাল প্রমাণ পেয়েছি যে সিপিএম আমলের এই 2009 সালের যে প্যানেল পুরোপুরি হচ্ছে অবৈধ। আমরা একটা কেস করেছি, 8 তারিখে আবার কোর্ট খোলা হবে, আমরা 8 জন মিলে এটা কেস করব। আপনারা আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের আমার নাম হচ্ছে প্রবীর কুমার চক্রবর্তী, আমি গোতান হাই স্কুলের একজন ক্লার্ক। আমার সঙ্গে আছেন সৌমেন, ও গোতান হাই স্কুলের একজন গ্রুপ ডি। মানে আগামী দিনে আপনারা আইনের দ্বারস্থ হচ্ছে 2009 সালের প্যানেল, 2009 সালের। আর এই যে বিষয় এবং আমাদের আমরা যেটা কেসে করে আছি সেটা তো রিভিউ হবে, এবং অনেকে রিভিউ নিয়ে নোংরা কথা বলছে, তারা আইন সম্বন্ধে কিছু জানেই না। আমাদের কেসকে লড়ছেন, আপনারা সেই রিভিউ দিকেই যাচ্ছেন, মানে রিভিউ ফলাফলের উপর নির্ভর করছে, এবং রিভিউটাই হবে। রিভিউটা কারণ শুনুন, মুখ্যমন্ত্রী কিছুদিন আগে ঘোষণা করলে 2-1 দিন আগে প্রেস কনফারেন্সে যে পরীক্ষা নেওয়া হবে, কিন্তু পরীক্ষা নেওয়ার কথা ওনাকে ক্লারিফিকেশন আসতেই হবে। কারণ উনি যদি পরীক্ষা নেওয়ার কথা না বলেন বা সাবমিট না করেন তাহলে তো কোর্ট অফ কন্টেম্পটে পড়ে যাবেন। এইবার রিভিউয়ে যদি আমরা জিতে যাই তখন পরীক্ষা হয়ে গেল, কিছুই হবে না, তখন আমরা সময় ফিরে আসবো, এটা যে নিয়ম। কিন্তু যারা আজকে এই পশ্চিমবঙ্গে আজকে একটা যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে কি করে? পরীক্ষা দিতে হবে তো, আবার নতুন করে পরীক্ষা দিতে হবে, সেক্ষেত্রে আপনাদের অভিমত কি? পরীক্ষা যদি নেওয়া হয় সেটা আমার কথা বলতে পারি, কিন্তু আমি সবার কথা বলতে পারি না, সেটা এখন 20 মাও চলে। কিন্তু আমার মনে হয় না এটা হবে, কারণ 1212 ছিল তো আউট অফ সাইড, আমাদের মেন প্যানেলে কোনো প্রবলেম নেই। আমার মনে হয় না যিনি মাননীয় বিচারপতি, প্রধান বিচারপতি আসছেন, উনি
মানে খুব মানে আন্তরিকতার সঙ্গে দেখবেন উনি কিছুদিন আগে একটা যদি পরীক্ষা নেওয়া হয়, যদি রিভিউ বাতিল হয়, যদি পরীক্ষা নেওয়ার প্রসঙ্গটাই সিদ্ধান্ত হয়, তাহলে সেক্ষেত্রে কি আপনার ইউনাইটেড ফোরাম তাদের সদস্যরা পরীক্ষায় বসবেন? এখন কি হলে কি হতো, কি হলো না হলো না হতো সেটা পরের কথা। পরে আগে তো রিভিউ হোক, আগে তো বাতিল হোক, আগে যদি আমরা ফিরে আসি তখন আমরা কেন এটা নিয়ে ভাবতে যাবো? কারণ প্লিজ আপনারা সবসময় পজিটিভ থাকুন। আমি আমার কি হবে সেটা ভেবেই তো মানুষ দুটি আমি আমি একটা কথা বলি, আমি প্রত্যেককে বলি যে বি পজিটিভ, নেগেটিভিটির মধ্যে কাউন্ট থাকবে না। কারণ আজকে আমাদের হাজার ছেলে তারা কিন্তু খুব নেগেটিভ মধ্যে চলে গেছে। দুটো বিষয় আছে দাদা, একটা হচ্ছে রিভিউ প্রশ্ন আছে, একটা যদি রিভিউ ব্যাপারটা বাতিল হয় তাহলে আবার ফার্দার নতুন করে পরীক্ষা নেওয়া। আমি বলছি রিভিউ যদি হয় তাহলে তো আপনাদের কোনো সমস্যা নেই, রিভিউ আমরা জিতেই গেছি। যদি দেখা যায় রিভিউ বাতিল হলো, কারণ এখন কোনোটাই সিদ্ধান্ত নাই, যদি রিভিউ আপনার মুখ্যমন্ত্রী যেটা বলছে সেক্ষেত্রে প্রশ্নপত্র যাচ্ছেন বা পরীক্ষা নেওয়ার কথা বলে, সেক্ষেত্রে কি আপনারা পরীক্ষা বলতে প্রস্তুত? একটা কথা বলি, এটা তো এখন হয়নি, এটা আমি তো একা নই, আমি মিডিয়া মানে কোঅর্ডিনেটর, আমাদের টোটাল 5000 ছেলে যারা আছে তারা মতামত দেবে, তাদের পর আমি আমার না আমরা এটা নিয়ে আলোচনা, কারণ আমাদের পুরোপুরি আমরা পজিটিভ যে আমরা ফিরে আসবো। আমাদের আরেকটা প্রশ্ন আছে যে এই যে আপনি